হামের প্রকোপ বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। হাসপাতালে শয্যা সংকট, রাজশাহী বিভাগে মারা যাওয়া শিশুদের প্রায় অর্ধেকেরই বয়স 6 মাসের কম। কেবিন নাই, হয়তো বাচ্চা গেলে খুব কষ্টের ভিতরেই আছি। ওষুধ দিচ্ছে, ইনজেকশন দিচ্ছে, তুনকে জ্বর পালাইছে, তারপরে আবার ফের জ্বর হচ্ছে লস। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের জন্য হাহাকার। সাময়িকভাবে বন্ধ অনেক পাম্প, দীর্ঘ অপেক্ষার পরেও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় গ্রাহকদের ক্ষোভ। আজকে যদি আমি লাইন থেকে তেল আনতে পারি, আগামী এক সপ্তাহ আমি অফিস করতে পারবো। সকাল 8টার সময় যখন আসলাম তখন বললো যে এখন তেল নেই, গাড়ি চলে গেছে। ফরিদপুরে পুলিশ পরিচয়ে প্রতিবন্ধীর টাকা থেকে 5 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। পরিকল্পিত লুটের ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ, থানায় মামলা দায়ের। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি মুশির অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার দেখবেন বিস্তারিত। দর্শক, দেশ জুড়ে হামের প্রকোপ বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে অভিভাবকদের। আর গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন কারো মৃত্যু হয়নি। ময়মনসিংহ মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছে 27 জন। আর আইসিইউতে শয্যা সংকটের কারণে শ্বাসকষ্টজনিত রোগীদের বাবল সি পাম্প পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এদিকে রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 27 জন ভর্তি হয়েছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় 48 শিশুর মৃত্যু হয়েছে এখানে। আর সিলেটে নতুন করে হামের উপসর্গ নিয়ে 19 জন ভর্তি হয়েছে। এছাড়া বরিশাল, কুষ্টিয়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের রোগী বাড়ছে। এদিকে আজ 7ম দিনের মতো 18 জেলার 30টি উপজেলায় শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। খুব কষ্টে আছি, জায়গাটা পাচ্ছি না, কেবিন নাই, হয়তো বাচ্চা গেলে খুব কষ্টের ভিতরেই আছি। গোটা শরীরে হাম বার হালছে, ওষুধ লেসা খাওয়াচ্ছি, কিছু হয়নি, তারপর এখানে এসে ভর্তি করছি। ওষুধ দিচ্ছে, ইনজেকশন দিচ্ছে, তুনকে জ্বর পালাইছে, তারপরে আবার ফের জ্বর হচ্ছে লস। ঘুমানায় কিছু ঠান্ডা খাঁচি বেশি ঘুম যায় না পারে। এদিকে রাজশাহী বিভাগে হাম শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে এমন শিশুদের মধ্যে প্রায় অর্ধেকের বয়স 6 মাসের কম। আর শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন যারা, তাদের অর্ধেকেরই বেশি শিশুর বয়স 4 থেকে 10 মাসের মধ্যে। কাছাকাছি চিত্র সন্দেহভাজনদের ক্ষেত্রেও। আর রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য বলছে, সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি পাবনা জেলায়। বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন 10% কাছাকাছি রোগী অন্য বিভাগ থেকে এসেছেন। ফলে চাপ ক্রমাগত বাড়লেও কোভিডকালে বর্ধিত যেই আইসিইউ সুবিধা, তা লোকবলের অভাবে সবখানে চালু করা সম্ভব হয়নি। কুষ্টিয়ার স্থানীয় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 8 দিন চিকিৎসাধীন ছিল 5 মাসের শিশু আফরোজা। অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনরা তাকে নিয়ে এসেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ঠান্ডার কাশির থেকে 8 দিন সদরে ভর্তি ছিলাম নিউমোনিয়া নিয়ে সদর থেকে কোনো উন্নতি হয়নি, ওরা রিলিজ দিয়ে দিয়েছিল। রিলিজ দেওয়ার পরে বাড়িতে আসে 7 দিনও এরকম সর্দি কাশি, পরে দিকে হাম বের হয়েছে। তারপরের দিন আমরা এখানে এসে ভর্তি হয়েছি গতকাল। কালকে ভর্তি হয়েছে, আমার বাচ্চারে হাম বাড়াইছে, ঠান্ডা কাশি সারতে চাই না। আমরা কুষ্টিয়ায় 8 দিন ভর্তি ছিলাম। এই হাসপাতালে বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি বাইরের বিভাগের রোগীদেরও ভিড় বাড়ছে। এখানে আইসিইউর শয্যা সংখ্যা বাড়িয়ে 40টি করা হয়েছিল কোভিডকালে। এর মধ্যে 12টি ছিল শিশুদের জন্য। সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের পর পরিস্থিতি মোকাবিলায় শিশুদের জন্য আইসিইউ বাড়ানো হয়েছে 6টি, কিন্তু তাতেও সংকট কাটছে না। স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহী বিভাগে কোভিডকালে চালু করা 54টির মধ্যে বেশিরভাগ আইসিইউ চালু থাকলেও একটি হাসপাতালে চালু রাখা যায়নি। ওখানে আমাদের লজিস্টিক আছে, কিন্তু ম্যান পাওয়ার বা কিছু সমস্যার জন্য চালু করা যাচ্ছে না। আইসিইউর জন্য যে আমার অ্যানেস্থেসিওলজিস্ট দরকার, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ডক্টর দরকার, এগুলো আমাদের দেশে এখনো পর্যাপ্ত না। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সন্দেহভাজন হাম আক্রান্ত সবচেয়ে বেশি পাবনা জেলায়, এরপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহীতেও রোগীর হার প্রায় 20%। অর্ধেকের বেশি রোগীর বয়স 1 বছরের কম। 1 থেকে 6 বছর বয়সী রয়েছে প্রায় 28%।
এই বিভাগে বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে 56 জনের। এদের অর্ধেকেরও বেশি বগুড়া জেলার। শনাক্তকৃতদের 67% বয়স 1 বছরের মধ্যে। বিভাগে সন্দেহভাজন হিসেবে মৃত 48 জনের মধ্যে 19 জনের হাম শনাক্ত হয়েছে। এদের অর্ধেকের বেশির বয়স 5 মাস বা তার কম। এছাড়া 6 ও 7 মাস বয়সীর সংখ্যাও উল্লেখযোগ্য। পরিসংখ্যান বলছে এখানে ছেলে শিশুদের মৃত্যুর হার অপেক্ষাকৃত বেশি। মৃতদের বেশিরভাগের উপসর্গই ছিল হামের সাথে জ্বর ও র্যাশ। স্বাস্থ্য বিভাগ বলছে রাজশাহীতে মোট রোগীর প্রায় 10% অন্য বিভাগ থেকে চিকিৎসা নিতে এসেছেন। আর বৃহস্পতিবার পর্যন্ত রাজশাহী জেলায় সন্দেহভাজন 127 জন রোগীর মধ্যে 20 জনের হাম শনাক্ত হয়েছে। খুব অল্প একটা সংখ্যক আছে যারা 2টা ডোজই নেয়নি। তো তাতে দেখা যাচ্ছে যে মোটামুটি সংক্রমণটা 6 মাস থেকে 5 বছর বয়সের মধ্যে এই বয়সেই সংক্রমণটা মূলত বেশি হচ্ছে, এবং সেজন্যই সরকার এই 6 মাস থেকে 5 বছর বয়সের এই শিশুদেরকেই মূলত হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন বা হামের টিকাদান ক্যাম্পেইনের আওতায় নিয়ে এসেছে। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। জ্বালানি তেলের জন্য দেশের বিভিন্ন জেলায় পাম্পগুলোতে আজও অধীর অপেক্ষায় গ্রাহকেরা। দীর্ঘ সময় লাইনে থেকেও মিলছে না চাহিদা মতো তেল। আর পেট্রোল অকটেনের সংকটই সেখানে বেশি। চাহিদার তুলনায় কম মিলছে ডিজেলও। সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পাম্পে একই চিত্র ধরা পড়েছে। এবার সঙ্গে আবার পাম্পে সরবরাহ ফুরিয়ে যাওয়ায় অনেকে ফিরছেন খালি হাতেই। দীর্ঘ সময় অপেক্ষার কারণে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, আর এতে করে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। চালকদের অভিযোগ, ভোগান্তি কমাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে দাবি করেন পাম্প মালিক ও ডিলাররা। এখনো নির্দিষ্ট সময় বলতেছে না যে কখন থেকে তেল দিবে। সকাল 8টার সময় যখন আসলাম তখন বললো যে এখন তেল নেই, গাড়ি চলে গেছে খুলনায়, আসবে তারপর তেল দেবে। চাকরির চাহিদা দিয়ে তেলের লাইন সমস্যা ঘুরতে আসি কেবল। আমার অফিস আজকে যদি আমি লাইন থেকে তেল নিতে পারি, আগামী 1 সপ্তাহ আমি অফিস করতে পারবো। কর্ম বাদ দিয়ে আসে তেলের পেছনে লাইন দেওয়া লাগে। জ্বালানি তেলের সংকট পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমরা রংপুর থেকে যুক্ত করে নিচ্ছি সহকর্মী মাঝারুল মান্নানকে। মাঝার, পাম্পগুলোতে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা সে বিষয়ে সবশেষ তথ্য জানতে চাই, এবং গ্রাহকরা যারা আসছেন তারাই বা কি বলছেন। দেখুন অনেক সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে যে এখনো তো পেট্রোল অর্ধেকেরও কম এবং অকটেন তো 4/3 সরবরাহ রংপুর বিভাগে নেই। আমি যদি আপনাদেরকে গ্রাহক ভোগান্তির কথা বলি, এই যে আমরা যে পাম্পটিতে আছি এটি সুরমা পাম্প। আপনি যদি দেখেন যে এখানে যে বিশাল একটি লাইন আছে, এই লাইনে কিন্তু সকাল 10টা বা 9টারও আগে লোকজন এখানে এসে কিন্তু এই লাইনটা ধরেছেন। মানুষের এখানে 12টা থেকে দেওয়া শুরু হয়েছে এবং 5টা পর্যন্ত দেওয়া হবে, সরকারের যে নিয়ম আছে। এই জায়গাতেই কিন্তু ভোগান্তিটা আরও বেশি। যারা আছেন তারা তো যারা আছেন ওয়ার্কিং সময়ে যখন এই পেট্রোলগুলো দেয়া হচ্ছে বা অকটেনগুলো দেয়া হচ্ছে, তখন যা হচ্ছে যে তারা কাজে অর্থাৎ যে পেশায় সংযুক্ত না থেকে তাদেরকে এখানে দাঁড়িয়ে নিতে হচ্ছে। অর্থাৎ তাদের যে কর্মঘণ্টা, সেই কর্মঘণ্টা নিয়ে কিন্তু তারা একটা জটিল সংকটের মুখে পড়েছেন। আমি যদি আপনাদেরকে একটু তথ্য দেই যে ধরেন একজন সরকারি বা বেসরকারি চাকুরে, তাহলে কি সে সেখানে ওয়ার্কিং অর্থাৎ তার অফিস আওয়ারটা বাদ দিয়ে সে কি এখানে এসে এই পেট্রোলগুলো নিবে? এটা কিন্তু অনেক প্রশ্ন আমরা যখন কথা বলেছিলাম এদের সাথে তাদের সাথে। এবং তারপর যে রেশনিং পদ্ধতি যতটুকু দেওয়া হচ্ছে সেটিও কিন্তু তাদের খুব কাজে লাগছে না। আবার অনেক আছেন যারা অসাধু, তারা হচ্ছে যে বেশি করে পেট্রোল এ পাম্পেও নিচ্ছেন, ও পাম্পেও নিচ্ছেন, তারা এক ধরনের জটিলতা তৈরি করছেন। সব মিলে যে তথ্যটি দিতে চাই যে ওয়ার্কিং আওয়ার যে বিষয়টি অর্থাৎ পেট্রোল পাম্পের যে তেল দেওয়ার বিষয়টি, সেটি সকাল থেকে এবং সন্ধ্যার পরে যদি করা হয় তাহলে ওয়ার্কিং আওয়ারটা ঠিকঠাক থাকবে, এই কথা বলছেন যেমন মানুষ। ঠিক একই সাথে আমি আপনাকে যে তথ্যটি দেই যে রংপুর বিভাগে পেট্রোল চাহিদা হচ্ছে 5.25 লাখ লিটার, কিন্তু দেয়া হচ্ছে মাত্র 2.25 লাখ লিটার, এবং অকটেন প্রায় 2.25 লাখ লিটারের প্রয়োজন হলে দেয়া হচ্ছে মাত্র 80,000 লিটার বা 20,000 লিটার। এই সরবরাহটা খুব দ্রুত গতিতে বাড়ানো দরকার। অনেক সরবরাহ আসলে সঠিক পরিমাণে দেওয়া সম্ভব হচ্ছে না, সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন আপনি। ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। ফরিদপুরে পুলিশ পরিচয়ে এক প্রতিবন্ধীর বাড়িতে অভিযান চালিয়ে 5 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, সাদা পোশাকে আসা 3 জন নিজেদের পুলিশের পরিচয় দিয়ে নানা ধরনের ভয় ভীতি দেখাতে থাকে। আর এরই মধ্যে এই বিষয়ে মামলা করেছে ভুক্তভোগী পরিবার।
ফরিদপুরের মধ্য আলীপুরের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী রবিউল ইসলাম চা বিক্রি করে চালান সংসার। পরিবারে সচ্ছলতা আনতে ছেলেকে বিদেশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এজন্য জমি বিক্রি ও সঞ্চয় মিলিয়ে 4 লাখ টাকা জোগাড় করেন। কিন্তু রোববার রাতেই সব হারিয়ে এখন নিঃস্ব রবিউল। রবিউলের অভিযোগ, 5 এপ্রিল সন্ধ্যায় সাদা পোশাকে পুলিশ পরিচয়ে প্রথমে দোকানে ও পরবর্তীতে বাড়িতে হানা দেয় 3 ব্যক্তি। তল্লাশির নামে চলে ভাঙচুর, মারধর আর হুমকি দামকি। এরপরই কৌশলে ছিনিয়ে নেওয়া হয় ঘরে থাকা 4 লাখ টাকা। টাকা ছিল আমার একটা ছেলে যে বিদেশ পাঠাবো, হয়তো সারা হয়ে গেছে। এই কোটের ভিতরে এই টাকাগুলো ভিতরে রাখছিলাম, সব টাকা নিয়ে গেছে। এখানেই শেষ নয়, রবিউলকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়ার সময় গাঁজা ব্যবসায়ী আখ্যা দেয় তারা। পরে মোটরসাইকেলে তুলে নিয়ে প্রথমে তার খালাতো ভাইয়ের বাড়ি ও বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় থানায়। সেখানে বসিয়ে আত্মীয়দের ফোন দিতে বাধ্য করা হয়। শেষমেশ আরও 1 লাখ টাকা আদায়ের পর মুক্তি মেলে তার। ভাই গেছে, খালাতো ভাই সোহাগ, ও যে দারোগার সাথে কথাবার্তা বলছে, বলার পরে কি ঝামেলায় ওরে ফেলাইছে বা কি ঝামেলার কথা বলছে, পরে 1 লক্ষ টাকা নিয়েছে আবার সেই ভাইয়ের কাছ থেকে। সুস্থ বিচার চাই, আমি একজন প্রতিবন্ধী মানুষ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় পুলিশ পরিচয় দেয়া হাফ শার্টের একজন ধরে আছে রবিউলকে, আরেকজন হলুদ টি শার্ট পরা, অপরজনের হাতে ব্যাগ। ভুক্তভোগীর দাবি সেই ব্যাগই ছিল তার সর্বস্ব। অভিযুক্ত 3 জনের মধ্যে রনক নামে পুলিশের এক সোর্সকে চিনতে পেরেছেন ভুক্তভোগী। ঘটনার বর্ণনা দিলেন প্রতিবেশীরাও। পিছনে একজনের ব্যাগ ভর্তি টাকাও না, সব টাকা নিয়ে আমাকে সামনের জন্য নিয়ে গেছে, কোনো অপরাধ ছাড়াই। লোক আইসে দুই পাশে দুইভাবে এভাবে ধরলো, এভাবে ধরে বাইরে ফাঁকে নিয়ে গেল, ফাঁকে নিয়ে তার বাসায় তারে নিয়ে গেল, পুলিশের কথা কই নিছে। ঘটনার পর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রবিউল। তদন্তে পুলিশের কেউ জড়িত থাকলে বিষয়টি প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এই কর্মকর্তা। পুলিশের পরিচয় দিয়া ভিকটিমের কাছ থেকে টাকা নিয়ে আসছে, আমরা এটা খুব গুরুত্ব সহকারে দেখতেছি। যদি পুলিশের এর মধ্যে কোনো সম্পৃক্ততা থাকে, কঠোর ব্যবস্থা নেওয়া। পুলিশ পরিচয়ে এমন পরিকল্পিত লুটের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুর পরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর ভিডিওটি ঘিরে নানা দাবি ছড়িয়ে পড়লেও স্থানীয়দের ভাষ্যমতে ঘটনাটি পরিকল্পিত ছিল না, সম্পূর্ণ দুর্ঘটনা। মাজারের খাদেমের দাবি, বুধবার বিকেলে দিঘির ঘাটের দিক থেকে দৌড়ে এসে একটি বিদেশি নাগরিক সহ নানা পর্যটকদের তেড়ে যাচ্ছিল আলোচিত সেই কুকুরটি। এই সময় পর্যটকদের রক্ষার জন্য এগিয়ে যান সেখানকার নিরাপত্তা প্রহরী ফোরকান। সাথে সাথেই তার পায়ে আঁচড় দেয় পাগলা কুকুরটি। আর এরপরেই ফোরকান পা ঝাড়া দিলে কুকুরটি অন্য আরেকজনকে গিয়ে কামড় বসিয়ে দেয়। আর এরপরে সেই কুকুরটি দিঘির ঘাটে গিয়ে পানি খেতে থাকে। পরে দিঘিতে থাকা কুকুরটিকে ধরে পানির নিচে চলে যায়, এমনটাই জানিয়েছেন ফোরকান। আর কুকুরের আঁচড়ে আহত হয়ে তিনি বাগেরহাট জেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করেছেন তাদের শাস্তি দাবি করছে মাজার কর্তৃপক্ষ। আমার দোকানের ওইখানে মুরগি বাঁধা ছিল, 3-3টে মুরগি মেরে ফেলেছে। ওখানে আমার চার দোকানে এক মহিলা তার ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে চা খাচ্ছিল, মহিলাকে কামড় দিছে, তার বাচ্চাটাকে কামড় দিছে। কুকুরের বাচ্চা বাইরে কুকুর ঘুরতে করতে যাই ওইখানে গেছে, গেলে আমি সরাই দিতে গেছি, গেলে পরে আমার কামড় দিছে। আর একটা বিদেশি লোক ছিল ওখানে, তারে কামড়াবে বলে আমি আর কি আর পাদে সরাই দিয়েছি যাতে ওই লোকটারে কামড় না দেয়। কুকুরের বাচ্চার পা বেঁধে কেউ কুমিরকে দিবে এটা আমরা জানি না, আমরা এটা খোঁজ খবর নিয়েছি, এরকম কোনো সত্যতা আমরা পাইনি। কিছু লোকে তাদের ভিডিও ভাইরাল করার জন্য বিষয়টাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে। এদিকে চট্টগ্রামের 2 নম্বর গেট শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 9:30টার দিকে মার্কেটের নিচ তলায় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। তবে আগুন থেকে তীব্র ধোঁয়ার কুণ্ডলী তৈরি হওয়ায় বেগ পেতে হয়েছে তাদের। এতে করে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সময় মার্কেটটি বন্ধ ছিল। এতে করে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। হবিগঞ্জ শহরের খোয়াই নদী পারাপারের বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। প্রায়ই ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা। এরই মধ্যে গত 5 এপ্রিলের একটা ঘটনা, সেতু থেকে পিছলে পড়ে এক নারীর মৃত্যু হয়। আর এতে দীর্ঘদিন ধরে সেতুটি চলাচল নিয়ে নানা ধরনের প্রশ্ন থেকেই যাচ্ছে সাধারণ মানুষের মনে। জননিরাপত্তা বিবেচনায় সেতুটিতে যান চলাচল বন্ধের দাবি জানিয়েছে স্থানীয়রা। আর সড়ক বিভাগ বলছে একটি আধুনিক সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের কাছে।
হবিগঞ্জের খোয়াই নদীর উপর নির্মিত এই বেইলি ব্রিজটি শহরের সঙ্গে পৌরসভার কিছু অংশ ও 3 উপজেলার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। স্থানীয়দের চলাচলের সুবিধার্থে 1986 সালে নির্মাণ হয় 82 মিটার দৈর্ঘ্যের ডাক্তার শামসুল হোসেন উমদামিয়া সেতু। স্টিলের এই বেইলি সেতুটিতে চাপ কমাতে দুপাশে নতুন দুটি সেতু নির্মাণ করা হয়। তবে শহরের মাঝ বরাবর হওয়ায় এখনও এই সেতু দিয়েই বেশি চলাচল করেন স্থানীয়রা। সরু ও জরাজীর্ণ হওয়ায় যান চলাচলের সময় পথচারীদের দাঁড়াতে হয় রেলিং ঘেঁষে। এছাড়া প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হবিগঞ্জে যে সবচেয়ে পুরান ব্রিজ এটা, তো আমরা কষ্টের বিষয় যে আমরা চলাচল করতে পারি না। একজন মহিলা ওই সাইডে যেতে গিয়া স্লিপ কইরা ফইরা মারা গেছে। না হলে আমরা এলাকার যারা আছি বা দূর দূরান্ত এটা তো হবিগঞ্জে বানি সঙ্গে সবার মানুষই ডেতে আসে। সচেতন মহলের অভিযোগ, সেতুর দুর্বলতার কারণে প্রাণহানির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে না। মেরামতের নামে অর্থ অপচয় না করে দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি তাদের। মেনটেন্যান্সের নামে কোটি কোটি টাকা খরচ না করে এই ব্রিজটি অতি সত্বর এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা পাকা ব্রিজ করা উচিত, এবং এই পাকা ব্রিজ এমনভাবে করা উচিত যাতে 4 লেন তৈরি করা যায়। পুলিশ বলছে দুর্ঘটনা এড়াতে সেতুটিতে যান চলাচল বন্ধ করা যেতে পারে। যদি সম্ভব হয় একদম বন্ধ করে দেওয়া যায়, শুধুমাত্র পথচারী পারাপার হতে পারে, অথবা ব্রিজটিকে একদম সম্পূর্ণভাবেই বন্ধ করে দেওয়ার সুযোগ রয়েছে। সড়ক বিভাগ জানিয়েছে গত 3 বছরে বেইলি সেতুটি মেরামতে কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। নতুন করে একটি আধুনিক সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। দুর্ঘটনা তো আসলে সচরাচর হয় না, এটা তো এক সময় হয়ে গেছে। তো আমাদের এই মুহূর্তে তো আসলে ব্রিজটা পাকা করা ছাড়া আমাদের তো আর নতুন এখন এই মুহূর্তে তো কিছু করণীয় নেই। সেক্ষেত্রে ব্রিজটি যেহেতু জনগণের জন্য যদি উন্মুক্ত এখন না রাখি, তাহলে তার থেকে প্রায় 100 মিটার দূরে আমাদের একটি পাকা সেতু আছে, পিডিয়া সেতু, 100 মিটার দূরে যেয়ে ঘুরিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে জনভোগান্তির একটা বিষয় আছে। 2024 সালে উমদামিয়া সেতুর 100 মিটার দূরে প্রায় 12.25 কোটি টাকা ব্যয়ে কিবরিয়া সেতু নামে 93 মিটার দৈর্ঘ্যের একটি পিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে। তবুও ঝুঁকিপূর্ণ সেতুতে চলাচল বন্ধ না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।